জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। পুনর্গঠনের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল আওয়ামী লীগ। অল্প কিছুদিনের মধ্যেই দেশে ফিরতে পারতেন শেখ হাসিনা। এমন তো অবস্থায় নিজ দলের কাছের লোকের বেইমানির কারণে পিছিয়ে গেল এবং দেশে ফেরা ব্যর্থ হলো মুজিব কন্যার। বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব দেশের সর্বস্তরের জনগণই ক্ষেপে গেছে অন্তর্বর্তী সরকারের ওপর। ৭৯% মানুষ অন্তর্বর্তী সরকারকে এখন আর চায় না। কঠিন তোপের মুখে ডক্টর মোহাম্মদ ইউনূস, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব ক্ষেপে গেল জামায়াত, ঢাকা ঘেরাও, যান চলাচল বন্ধ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব হাসনাতের রহস্যজনক পোস্ট কাদের ইঙ্গিত করলেন। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। পুনর্গঠনের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল আওয়ামী লীগ। অল্প কিছুদিনের মধ্যেই দেশে ফিরতে পারতেন শেখ হাসিনা। এমন তো অবস্থায় নিজ দলের কাছের লোকের বেইমানির কারণে পিছিয়ে গেল এবং দেশে ফেরাও ব্যর্থ হলো মুজিব কন্যার। বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করে আশ্রয় নেন দিল্লি। দলের নেতাকর্মীরাও প্রাণ বাঁচাতে চলে যান আড়ালে। ডাক সাইটে সাবেক মন্ত্রীদের বেশিরভাগ দেশের বাইরে, অনেকেই কারাগারে বা আত্মগোপনে। এই অবস্থায় আওয়ামী লীগের কী হবে, দলের হাল কে ধরবেন? যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও শেখ হাসিনাই দলের সভানেত্রী হিসাবে দল চালাচ্ছেন। শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে আলোচনা আছে তাজউদ্দিন আহমেদের পরিবার থেকে কেউ দায়িত্ব নিতে পারেন আওয়ামী লীগের। বিশেষত সোহেল তাজের নাম চাউর আছে। তাজউদ্দিন পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে দলের দায়িত্ব নেওয়ার জন্য আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে অনুরোধ জানানো করা হয়েছে সর্বোচ্চ পর্যায় থেকে ফোন। বলা হয়েছে ৭৫-এর 15 আগস্টের পরে যেভাবে জোহরা তাজউদ্দিন দলের কাণ্ডারি হয়েছিলেন, এবারও দুঃসময়ে দলের দায়িত্ব নিয়ে পুনর্গঠন করা। কিন্তু আলাপ আলোচনার এক পর্যায়ে তাজউদ্দিন পরিবার থেকে দুটি শর্তের কথা বলা হয়। এক, যে বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে পাচার হয়েছে তা ফিরিয়ে দেওয়া। 2, জুলাই আগস্টে নির্বিচারে যে ধরনের নির্যাতন চালানো হয়েছে, মানুষ হত্যা হয়েছে, তার জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়া। এই 2 শর্তে আলোচনা আর এগোয়নি। ঢাকা সফররত তাজউদ্দিন আহমেদের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমেদ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগের উচ্চ মহল, শেখ হাসিনার আত্মীয় স্বজনদের কাছ থেকে আমি, সোহেল আমাদের কাছে ফোন কল এসেছে। তারা জানতে চেয়েছেন আওয়ামী লীগের হালটা ধরব কিনা। আমি তাদের স্মরণ করিয়ে দিয়েছি যে ৭৫ পরবর্তী সময়ে জোহরা তাজউদ্দিন আওয়ামী লীগের হাল ধরেছিলেন। তখন কিন্তু আওয়ামী লীগের অবস্থা এখনকার চেয়ে অনেক ভালো ছিল। আমার মা যখন আওয়ামী লীগের হাল ধরেছিল, তখন আওয়ামী লীগের প্রায় সবাই তৃণমূলে রাজনীতি থেকে উঠে আসা মানুষ। আমার মায়ের কথা ছিল যোগ্য মেধাবীদের ছাত্রলীগে রিক্রুট করা, কিন্তু সংগঠনে কে আসবে না তা নিয়ে তিনি কোনো হস্তক্ষেপ করতেন না। ফলে সংগঠনে মেধাবী তরুণরা আসতে শুরু করলো। কিন্তু এর পরিণতি কি হলো? আম্মা যখন আওয়ামী লীগকে গণতন্ত্রের পথে নিয়ে আসতে শুরু করলেন, দলকে একটা শক্ত জায়গায় নিয়ে এলেন, তখন কি হলো? আব্দুর রাজ্জাক সাহেবরা দিল্লি থেকে শেখ হাসিনাকে নিয়ে এলেন। এরপর আওয়ামী লীগ আর দলের থাকলো না, পরিবারের হয়ে গেল। আমি ব্যক্তিগতভাবে রাজনীতিতে পরিবারতন্ত্র পছন্দ করি না। কেউ যদি নতুন আসে, আমরা তাদের জন্য কাজ করব, তাদের গাইড করব, কিন্তু তাজউদ্দিনের সন্তান হিসেবে আমরা রাজনীতিতে আসতে চাইব না। যারা ফোন কল করেছে আমি তাদের বলেছি, আপনারা আবার তাজউদ্দিনের পরিবারের কাছে আসছেন। আপনারা নিজেরা দলকে ধ্বংস করে এখন চাচ্ছেন আবার আমরা আসব, দলকে গড়ে দেব। এরপর আপনারা ফিরে এসে সেটার ফল নেবেন। এবার আমরা এই অবস্থা নিয়েছি যে আওয়ামী লীগের ভিতর থেকে অনুশোচনা আসুক, আত্ম উপলব্ধি আসুক, জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। প্রত্যেক আহত ব্যক্তির কাছে, প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারের কাছে গিয়ে পা ধরে মাপ চাইতে হবে। যে টাকা বিদেশে পাচার করে নিয়েছেন সেটা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ে নির্বাচিত রাজনৈতিক সরকার দেশ ভালোভাবে পরিচালনা করতে পারে বলে দেশের ৭৯% মানুষ বিশ্বাস করেন, আর ১৫% মানুষ এই মতের বিপক্ষে। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের পালস সার্ভের দ্বিতীয় ধাপের জরিপের ফলাফলে এমন চিত্র উঠে এসেছে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানী প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে আয়োজিত এক অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। বিআইজিডির আয়োজনে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ মানুষ কী ভাবছে শীর্ষক এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির গবেষণা সহযোগী শেখ আরমান তামিম অনুষ্ঠানের জরিপের ফলাফল তুলে ধরেন। এই জরিপে সারা দেশে বিভিন্ন অঞ্চলে ৪,১৫৮ জনের সাক্ষাৎকার নেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিআইজিডির নির্বাহী পরিচালক ডক্টর ইমরান মতিন বলেন, দারিদ্র্য দূরীকরণের উল্লেখযোগ্য অগ্রগতি হলেও অনেকেই এখনও আর্থিক দুরবস্থা বসবাস করছেন এবং আবারও দারিদ্র্যের চক্রে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন। তবে সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে আরও জোরদার এবং বিস্তৃত করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচন করা সম্ভব। তার বক্তব্যের পরপরই জরিপের ফলাফল উপস্থাপন করা হয়। এরপর অনুষ্ঠানে আগত অতিথিরা জরিপের ফলাফলের ওপর তাদের আলোচনা শুরু করেন। বিআইজিডির সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর মির্জা এম হাসান বলেন, জুলাই বিপ্লবের পর আগস্টের মানুষের আশা বেড়েছিল, তবে পরবর্তীতে বিভিন্ন পরিস্থিতিতে এই আশা পূরণ না হওয়ায় জনসাধারণ তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। প্রাতিষ্ঠানিক সংস্কারের সময় সরকারকে জনগণের এই উদ্বেগের কথা বিবেচনা করতে হবে। পিআইবি চেয়ারপারসন অধ্যাপক ফেরদৌস আজিম বলেন, গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়া সত্ত্বেও আমরা অনেক ছাত্রী আমাকে বলেছে তারা এখন পাবলিক প্লেসে নিরাপদ বোধ করছে না। নারীদের নিরাপত্তাহীনতা বেড়েছে। এই সমস্যা সমাধানে আমাদের একটি নতুন শক্তি গড়ে তোলা প্রয়োজন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা চায়, যাতে তারা বুঝতে পারে সরকার কিভাবে এবং কি কাজ করে দেশের উন্নতি করবে। পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিস বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে এবং এখন হচ্ছে। অভ্যুত্থানের পর জনগণের উচ্ছ্বাস তাদের প্রত্যাশাকেও অনেক বাড়িয়ে দিয়েছে। কিন্তু বাস্তবতার কারণে জনগণের সেই প্রত্যাশা পূরণ হয়নি। জনমনে এত প্রত্যাশা জন্মানোর পেছনে সরকারের বার্তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এই বার্তা পুনর্মূল্যায়ন করা জরুরি। গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামায়াতের জোর ইজতেমাকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে উত্তেজনা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সাতপন্থীদের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার ১২ ডিসেম্বর বেলা ১টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মন্নুগেট এলাকায় মাওলানা জুবায়েরের ৫ শতাধিক অনুসারী অবস্থান নেয়। প্রায় ঘণ্টাব্যাপী অবরোধ করায় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট দেখা দেয়। পরে পুলিশের অনুরোধে তারা মহাসড়ক ছেড়ে ইজতেমা ময়দানে চলে যান। অবরোধ ও ভাঙচুরের ঘটনায় ভারতের মাওলানা সাদ কান্ধলবের অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির মুরব্বী মাওলানা বশির ও মাওলানা আতাউর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবার তিনি আশঙ্কা প্রকাশ করে দিয়েছেন একটি পোস্ট। তবে সেই মন্তব্য ঠিক কাদের উদ্দেশ্যে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। গতকাল বৃহস্পতিবার ১২ ডিসেম্বর রাতে দেওয়া নিজের ভেরিফাইড আইডি থেকে দেওয়া ওই পোস্টে হাসনাত লিখেছেন, মজলুম যেন আবার জালিম না হয়ে ওঠে। পোস্টের সারমর্ম বোঝা না গেলেও এর প্রতিবেদন লেখা পর্যন্ত ওই পোস্টে প্রতিক্রিয়া দেখিয়েছে ১,১৬,০০০ মানুষ, মন্তব্য এসেছে প্রায় ৯,০০০, পোস্টটি শেয়ার হয়েছে ১,০৭০ বার। এদিকে হাসনাতের ওই পোস্টে কমেন্ট বক্সে এইচ এম আনামুল ইসলাম নামে একজন লিখেছেন, সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে, সে যে কোনো দলেরই হোক না কেন। ইয়াসিন সোহাগ নামে একজন লিখেছেন, মজলুম কখনো জালিম হওয়ার সুযোগ পাবে না যদি গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করা যায়। এইচ এম বিল্লা লিখেছেন, জালিম তো হতেই হবে,
না হলে নতুন করে মজলুমের সৃষ্টি হবে কি করে।